বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নতুন আরেকটি বই, আহমদ ছফার। বইটির নাম হচ্ছে পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ। বইটি ওনার শ্রেষ্ঠ উপন্যাস সমগ্র, এখান থেকে আমি নিয়েছি। এটা 1996 সালে প্রকাশিত বই এবং বইয়ের পৃষ্ঠা আছে 70 পেজের একটা বই, ছোট একটা বই। তো বইটা শুরু করার আগে একটু কথা বলে নিই, সেটা হচ্ছে যে বইটা অনেকটাই রূপকথার মতো লাগবে আর কি, যেহেতু পাখি এবং বৃক্ষদের নিয়ে আলোচনা এবং অনেকটা উনি কাল্পনিকভাবে যে পাখিরা ওনার কথা বুঝছে, গাছেরা ওনার কথা বুঝছে, এইগুলো উনি খুব চমৎকারভাবে তুলে ধরেছেন। তো সবসময় এর আগে ওনার আমি 2-3টা বই পড়েছি, তো সেখানেও দেখেছি যে উনি যেটা করে যে গল্পকথক, সেটা নর্মালি লেখক নিজেই, বাট নিজের নাম প্রকাশ করে না, নিজের ভাষাতে নিজের কথাতেই উনি গল্পটাকে এগিয়ে নিয়ে যান। এখানেও তার ব্যতিক্রম না, একটাই ব্যতিক্রম যে আগেরগুলোতে কখনো উনি নিজের নাম ব্যবহার করেন না, বাট এখানে তিনি নিজের নামটা উচ্চারণ করেছেন, যে গল্প বলছেন সে লেখক নিজেই, আহমদ ছফা। আর আরেকটা লক্ষণীয় জিনিস যে উনি একটা সাধারণ বিষয়কে এমন অসাধারণভাবে তুলে ধরেন যে মনে হচ্ছে যে, এর আগেও আমি বলেছি যে মনে হচ্ছে যে আমি সেই জায়গায় সেই সময়ে বিচরণ করছি। এটা আমি যে এখনকার, সেটা কখনোই মনে হয় না। যেমন উনি 1980 সালের কথা, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন ছিল, আশপাশের ওই কাঁটাবন মার্কেটটা কেমন ছিল, শাহবাগ কেমন ছিল, সেটাকে যেভাবে তুলে ধরে নিয়ে আসছেন, মনে হচ্ছে যে আমি এখন দেখছি। তখন বঙ্গবন্ধু হল, জিয়া হল এগুলো ছিল না, কাঁটাবনে বস্তি ছিল। সেগুলো একদম, যেগুলো আমি কখনো দেখি নাই, কারণ আমি নিজে বঙ্গবন্ধু হলে থাকছি, যেটা 1980 সালের দিকে হয়েছিল। তো উনি তারও আগের কথা বলছেন, আমার মনে হচ্ছে আমি তো সেই সময়ে সেটাই দেখছি। এভাবে উনি একটা সাধারণ জিনিসকে চমৎকারভাবে তুলে ধরে নিয়ে আসছেন। আচ্ছা, গল্পটা শুরু কিভাবে হচ্ছে সেটা একটু বলি। যে গল্পটা শুরু হচ্ছে 1993 সালে। সেটা ওটা রূপকভাবে, যে নর্মালি আমরা দেখি যে ব্যাচেলারদের বাসা পাওয়া কত কষ্ট। উনি ব্যাচেলার, তো সেখানে উনাকে এখন যে বাসায় আছেন একটা নিচতলায়, সেখান থেকে আদর করে সেখানকারই লোকজন তাকে বাসা খুঁজে দিচ্ছে 4তলার একটা চিলে কোঠায়, এবং বাসাওয়ালার সাথে কথা বলছে। উনি বাসা ভাড়ার এগ্রিমেন্ট করতে লেখক যাবেন না, বাসার যে মালিক তিনি এসে ওনার সাথে এগ্রিমেন্ট করে যাচ্ছে, বাসায় এসে দেখা করে যাচ্ছে। এরপরে বাসার যে লোকজন তারাই গিয়ে তাকে সব কিছু উঠাই দিয়ে আসছে, উনি শুধু গিয়ে থাকা শুরু করছেন। তো এটা আসলে মানে রূপকথা ছাড়া এই প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব না এটা। তো সেখান থেকেই শুরু, যে উনি প্রথমে 1993 সালের অগস্টের দিকে তার বাসা চেঞ্জ হয়ে 4তলা একটা চিলেকোঠায় গেল, এবং উনি গিয়ে দেখলেন যে চিলেকোঠা যেহেতু সাথে তো একটা ছাদ আছে, তো ছাদের কিনারে গিয়ে দেখলেন যে একটা ইটের মধ্যে থেকে একটা গাছ বের হওয়ার চেষ্টা করতেছে। তো তখন উনি ওই ইটটা খুলে গাছটাকে তুলে নিয়ে একটা টবে দিলেন। টবে দিয়ে উনি ওই চা পাতার যে ইয়ে থাকে, ওইটা দিয়ে পানি দিয়ে ওটাকে বাঁচানো শুরু করলেন, এবং দেখলেন যে পরের দিন গাছটা দাঁড়িয়ে গেছে। তো তখন তার মনে একটা উৎসাহ জাগলো যে একটা গাছ ইটের মধ্যে থেকে যে বাড়তে পারছিল, তাকে আমি নিজে নিয়ে এসে একটা টবে দিলাম এবং সে দাঁড়িয়ে গেল। তো তখন সে সম্ভবত বিপ্লবী ছিল, সে বললো যে বিপ্লব করে তো অনেক কিছুই দাঁড়াতে পারেনি, অনেক কিছু, অথচ সে দাঁড়িয়ে গেল এরকম করে। তো সেখান থেকে সে খুব সাহস পেল, সে আরও কয়েকটা ওরকম নিয়ে এসে, চারা নিয়ে এসে টবে দিয়ে গাছ গজানো শুরু করলো, এবং কয়েকদিনের মধ্যেই দেখতে দেখতে ওই ছাদটাতে বেশ কিছু গাছ দেখা গেল। তো এটা আসলে কল্পনা, আপনি একটা ভাড়া বাসায়, সেখানে ছাদে টবে গাছ ইয়ে করবেন আর বাড়ির মালিক কিছু বলবে না, এটা আসলে আরেকটা রূপকথা। যাক, তো ওনার বিশাল একটা সময় কেটেছে। আগের উপন্যাসগুলোতে দেখেছি উনি ঢাকা ভার্সিটির ইন্টারন্যাশনাল হলের কথা সবসময় বলে আসছেন। তো এখান থেকে উনি স্মৃতি রোমন্থন করতে চলে গেলেন সেই ইন্টারন্যাশনাল হলে, সেখানকার কথায় উনি ফেরত গেলেন, এবং উনি বললেন যে যখন উনি হলে থাকতেন তখন একদিন যাচ্ছেন, তো রাস্তাতে হাঁটতে গিয়ে দেখলেন যে একটা বেগুনের চারা কে যেন পাড়া দিয়ে থেতলাইয়ে রাখছে। তো সেই থেতলানো চারাটিকে দেখে তার খুব মায়া হলো। মায়া হওয়ার পরে উনি সেটা তুলে নিয়ে আসলেন, নিয়ে এসে বাসায় এনে উনি যখন একটু, তার একটা পালিত বোন ছিল, তাকে বললেন একটা পানি দাও, একটু ইয়ে করো। সে মাটিতে ওটা পুঁতে পানি দিয়ে যখন ইয়ে করলো, পরের দিন সকালে দেখলো যে সে ভাঙা চারা গাছটা দাঁড়িয়ে গেছে। তখন তার মনে হলো যে ইন্টারন্যাশনাল হলের সামনেই এই ভলিবল খেলার মাঠ আছে, যেখানে 4-5 বছর করে খেলা হয় না, তো সেই মাঠে সে এই বেগুনের চারা গাছ লাগাবে। তো তখন উনি চলে গেলেন ওই ঢাকা কলেজের পাশে, এখনও বিক্রি হয় ওখানে এই গাছের চারা, বীজ। কিন্তু তখন যে বিক্রি হতো সেটা আমি জানতাম না, ওনার গল্পে বুঝলাম তখনও বিক্রি হতো। উনি ওখানে গেলেন, একজনকে বললেন যে আমি বেগুনের চারা লাগাবো। তখন সে তো বললো যে আপনি কোথায় লাগাবেন, কতটুকু জমিতে লাগাবেন, কোন বেগুন লাগাবেন, বিভিন্ন রকমের কোশ্চেন, কিন্তু উনি তো আসলে এগুলো সম্পর্কে বোঝেন না। তখন তার কাছেই তাকেই কৃষি পরামর্শক
হিসাবে সে নিয়োগ দিয়ে, মানে তাকে মনে মনে নিয়োগ দিয়ে তার কাছ থেকে সে পরামর্শ নিল এবং নিয়ে এসে তখন সে ভলিবল খেলার জায়গাটুকু সে বললো যে সব মিলে হয়তো 3 কাঠার মতো হবে। সে নিউ মার্কেট থেকে কোদাল এবং নিড়ানি কিনে সে ওখানে কোপাতে শুরু করলো। কিন্তু সেখানেও সমস্যা হলো যে ওখানে কোনো ওই শুধু কোদালটা পাওয়া যাবে, তার যে যেটা দিয়ে ওর মধ্যে ঢুকে যে আষাঢ়ি আমরা যেটা বলি গ্রাম্য ভাষায়, সেটা আসলে ওখানে পাওয়া যায় না। তো সেটা খুঁজতে অনেক কষ্ট পেতে হলো। এই করে উনি কোপানো শুরু করলো, বাট উনি তো যেহেতু চাষা না, পারেন না। তো ওনার দেখা দেখি অনেকেই ওই যারা হলে থাকেন বা আশপাশে আবাসিক এলাকাগুলোতে থাকেন, ওনারা দেখে অতি উৎসাহ হয়ে সবাই মিলে তাকে হেল্প করতে লাগলো এবং এভাবে এক পর্যায়ে গিয়ে কুপিয়েই 3 কাঠা জমি রেডি করা হলো। এবং একদিন সেই যে বিক্রেতা, বীজ বিক্রেতা, তাকে আমন্ত্রণ জানালো, তার সাথে ভালো সম্পর্ক হয়ে গেল। সে এসে জমি দেখে, জমি পর্যবেক্ষণ করে তাকে পরামর্শ দিল যে এই বেগুন করলে ভালো হবে। বাট উনি যেটা করলেন, অর্ধেক জমিতে বেগুন লাগালেন, বাকি অর্ধেক জমিতে লাউ, মিষ্টি কুমড়া, ফুলকপি, বাঁধাকপি, এরকম বিভিন্ন কিছু করলেন। এবং এই সময় ওনার এই কাজগুলো যখন উনি করছে বা ওনার এই কথাগুলো যখন শুনছি, তখন নিজের মধ্যে এক ধরনের উৎসাহ তৈরি হচ্ছে। উনি ওইভাবেই বলছে, মোটিভেশনালভাবেই সব কিছু বলতেছে। এবং ওই সময় নিজেও একটা বই পড়ছেন, রোড টু লাইফ। সেখানে এই বস্তির শিশুদের নিয়ে অনেক কিছু করার আছে, সেটা উনি দেখে উনিও ওই কাঁটাবনের ওখানে একটা বস্তি হলো, সেখানে বস্তিতে একটা স্কুল তৈরি করলেন বস্তিদের শিশুদের জন্য। এবং এই যে তার এক সময় ঠিকই এই সবজিগুলো অনেক বড় হলো, বেগুন ধরলো, লাউ হলো, মিষ্টি কুমড়া হলো। এবং অনেকেই ওখানে যারা আবাসিক টিচারদের অনেকের বউ বা তাদের যে ভাবি, তারা দেখে অনেকেই বলতো যে আমাদেরকে দেন, আমরা সতেজ সবজি খাই। উনি বললেন আমার একটা মানত আছে, তারপরে দিব। তো উনি কী করলেন, প্রথম সবজিগুলো দিয়ে ওই একটা পিকনিকের মতো করে বস্তির শিশুদের নিয়ে যে স্কুল খুলেছিলেন তাদেরকে প্রথম খাওয়ালেন, তারপরে যার যেটা দরকার সেটা উনি দিলেন। তো এই হচ্ছে ওনার এই বৃক্ষ, ওখান থেকে একটা তৈরি হলো। এবং সেখান থেকে উনি ইন্টারন্যাশনাল হলের কাহিনীতে চলে গেলেন। সেখান থেকে আবার একটু পিছনে গ্রামে চলে গেলেন ছোটোকালে, যে ওনার গ্রামের বাড়িতে একটা বড় গাছ ছিল, যে গাছকে উনি খুব মায়া করে দেখতেন। নাম দিয়েছিলেন রবি বৃক্ষ। এবং অনেকবার সে গাছটা কাটতেও গেছে, কিন্তু উনি এত কান্নাকাটি করতো, গাছ কাটতে দিত না। তো তার মা ওই গুরুজনদের বিরুদ্ধে কোনো কথা বলতো না, কিন্তু সেও খাওয়া দাওয়া ত্যাগ করে দিত তখন ছেলের কান্না দেখে। এই কারণে 5-6 বার গাছ কাটার জন্য মানে চেষ্টা চালিয়ে তারা বাপ মানে মিস্ত্রি ডেকেও আর গাছ কাটতে পারে না, তাদেরকে পাঠিয়ে দিয়েছেন কাঠুরিদের। যাক, এক পর্যায়ে উনি যখন মামা বাড়িতে যান, মামা বাড়ি থেকে ফিরে এসে দেখেন যে গাছটা কেটে ফেলেছে। তো এটা ওনার ছোটোকালের প্রথম একটা ধাক্কা খেয়েছিল গাছ নিয়ে। তো এরপরে উনি আবার ফেরত আসলেন, গাছের পর্ব, সবজি চাষের পর্ব শেষ। এরপরে উনি আবার ফেরত আসলেন ওনার 4 তলায় যে ভাড়া বাসা সেখানে। তো ওনার একটা পালিত ছেলে ছিল, যে একটা শালিক কিনে নিয়ে আসলো কাঁটাবন থেকে, এই পশু মার্কেট থেকে। তো সেই শালিক পালন নিয়ে আর পাখি পর্ব শুরু হলো। শালিকটাকে প্রত্যেক দিন এক এক ধরনের পানি দিয়ে, রঙের পানি দিয়ে গোসল করে, এবং শালিকটা দেখতে এক এক রকম লাগে, কেউ ওটা বোঝে না যে শালিক। এবং উনি শালিকের কথা বুঝতে পারে। তো রূপকথা যেটা বলছিলাম, যে উনি যখন ওই বেগুন চাষ করে, তো একদিন উনি চট্টগ্রাম গেছে। তো রাতের আধারে উনি দেখে যে এই বেগুনটা কান্নাকাটি করে তাকে বলছে কেউ তাকে অত্যাচার করছে। এবং উনি পরের দিন সেই রাত 11টা পর্যন্ত অপেক্ষা করে চিটাগং থেকে ফোন দিয়ে ঢাকাতে তার এক বন্ধুকে জানায় যে গাছের কী অবস্থা। তখন দেখে যে আসলেই কয়েকটা গরু গিয়ে গাছটাকে উপড়ে ফেলছে। তো এইভাবে উনি গাছদের কথা বুঝতেন, গাছেরা তার সাথে কথা বলতো। এটা একটা রূপকথার মতো আমার কাছে লাগছে। এরপরে পাখিদের নিয়ে যখন কথা বলছে, পাখিরা তার কথা বুঝতেছে, সে পাখির কথা বুঝতেছে। তো এই শালিক পাখিটা তারা বিভিন্ন দিন বিভিন্ন রঙের পানি দিয়ে গোসল করাতো এবং বিভিন্ন রকম হতো। তো একদিন গোসল করার সময় অসাবধানতাবশত পাখি শালিকটি উড়ে চলে যায়। তো সে খুব মন খারাপ করে। তো শালিকের গল্প বলতে গিয়ে সে বলে যে একসময় যে ইন্টারন্যাশনাল হলে যখন থাকতো তখন টিয়া পাখি পুষতো, এবং টিয়া পাখিটি সে যখন যেখানে যেত সে চাদরের নিচেই করে নিয়ে যেত, এবং সবাই খুব দেখে আবেগে আপ্লুত হতো। তো একদিন সে ঘুমের ঘরে উঠে দেখে যে, স্বপ্নে দেখে যে টিয়া পাখির খুব খারাপ অবস্থা, কোথাও খুঁজে পাচ্ছে না। তো সে আসলেই দেখে খুঁজতে খুঁজতে একটা বিড়াল তাকে কামড়ে রেখে গেছে এবং টিয়া পাখিটা মারা যায়। সেখান থেকে আর একটা ধাক্কা খায়। তো যাই হোক, আবার ফিরে আসি শালিকে। তো এই শালিকটা যখন উড়ে চলে গেল, তখন সে খুবই কষ্ট পেল, এবং সে বুঝলো যে পোষা পাখি একদিন চলে যাবেই। এই কষ্টটা সে আগে থেকেই মেনে নিয়েছিল। তো এরপর থেকে প্রত্যেক দিন সে পরের দিন সকালে উঠে দেখে যে পাশের একটা গাছে তার পাখিটি বসে আছে, কিন্তু তার কাছে আর আসছে না। তো সে খাবার দেয়, কিন্তু খাবার খেতে আসে না। এরপর আর 2-1 দিন আর দেখে না। তখন তো ভাবলো যে পোষা পাখি কাঁটা বনে যখন খাঁচার মধ্যে ছিল, এখন খাঁচার মধ্যে, সে তো হলে এই বাইরে খাওয়াটা শেখে নেয়, তাকে আসতেই হবে। তো পরবর্তীতে সে পাখিটি আসে, কিন্তু তার কাছে আর আসে না। তো সে খাবার দেয়। এখন এই খাবার দেখে অন্যান্য পাখিরাও আসে। আর ঢাকা শহরে তো যেহেতু কাক উদ্ধুষিত,
কাকড়া আসা শুরু করলো এবং সে কাকের সাথে কথা বলছে, কাকড়া তার কথা বুঝতেছে। এগুলো আসলে অনেকটাই রূপকথা, আমি জানি না কতটুকু বিশ্বাসযোগ্য। তো এই করতে করতে একসময় আরও কাক আসে, দাঁড় কাক আসে, ঘুঘু পাখি আসে, চড়ুই পাখি আসে। চড়ুই পাখি এসে তার ঘরে বাসা বাঁধে, তাদের সাথে সে কথা বলতেন। পাখিরা তার কথা বুঝতো। এভাবে চলতে থাকে। একটা পর্যায়ে এসে কাকদের মধ্যে একটা বিশাল মারামারি হয়, কারণ দাঁড় কাক নামে আর এক দল কাক আসে, যেটা এদের পাতি কাকদের তাড়ায় তাড়ায় ইয়ে করে। তো সে গল্পটা শেষ করতেছে এইভাবে যে আসলে আমি এই মনুষ্য জগতে যে এত হানাহানি মারামারি এটা থেকে বাঁচার জন্য বা এটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য এই বৃক্ষ আর পাখি সমাজে চলে গেলাম, কিন্তু সেই পাখিদের মধ্যেও দেখলাম যে আসলে অনেক মারামারি, অনেক কিছু হয়। তো এই জন্য অগত্যা আমি আবার সেই মনুষ্য সমাজেই ফেরত চলে আসলাম। তবে এই কয়দিনে এই বৃক্ষ এবং পশু সমাজ থেকে আমি যা পেয়েছি সেগুলো আসলেই ফেলনা নয়। তো জিনিসটা যখন আমি দেখলাম যে বইয়ের নাম এইটি, তখন প্রথম দিকে আগ্রহ পাইনি, বাট ওনার যে লেখনী সাধারণ জিনিসটাকে এত চমৎকারভাবে তুলে ধরছেন এবং সব কিছু বারবার এত কল্পনার জগতে হারিয়ে যাচ্ছে। তো খুবই চমৎকার একটি বই এবং এই উৎসাহ জাগার মতন বই। যারা অন্তত গাছ বা টবে গাছ পালন করতে বা গাছ লাগাতে ভালোবাসে বা বিভিন্ন জায়গায় তাদের মনে হবে যে আমরাও শুরু করি। খুবই ভালো একটি বই, সময় থাকলে পড়ে দেখা যেতে পারে। আল্লাহ হাফেজ।